নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সবাইকে চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা। বাংলা দিন পঞ্জিকার শেষ দিন আজ। বছরের শেষ দিনটিকে বলা হয় চৈত্র সংক্রান্তি। বাংলা এবং বাঙালিদের জীবনে এই চৈত্র সংক্রান্তির গুরুত্বই কিন্তু আলাদা। এই দিনটি আসলে বসন্তের বিদায়ের দিনও বলা হয়। এই দিনটিকে অবলম্বন করে প্রচলিত রয়েছে বাঙালিদের নানান লোকাচার, পূজা অর্চনা এবং সামাজিক নিয়ম নীতি। হিন্দু শাস্ত্র অনুসারে ব্রত, উপবাস ইত্যাদি ক্রিয়াকর্মের মাধ্যমে মানুষ পুণ্য লাভ করে এই চৈত্র সংক্রান্তিতে। চৈত্র সংক্রান্তির দিন অনুষ্ঠিত হয় শিবের গাজন ও চড়ক পূজা, আর তার আগের দিন হয় নীল পূজা। কালের বিবর্তনে অনেকটা রূপ পাল্টে গেলেও বাংলার এই লোক উৎসবগুলো আজ কিন্তু পালিত হলেও শহরের জীবনে সংস্কৃতির বা এই যে সংক্রান্তির রীতিনীতিগুলো অনেকটা কাটছাট হয়ে গেছে। গ্রাম পাহাড়ে পল্লী জীবনে কিন্তু চৈত্র সংক্রান্তি আজও ধুমধামে পালিত হয়, কিন্তু দিন দিন আমরা সেই প্রথাগুলো কেমন জানি ভুলতে বসেছি। শাস্ত্র অনুযায়ী সেই প্রথাগুলো না মানলে মানব জীবনে কোনো বিপত্তি কি নেমে আসে? চলুন জানা যাক। চৈত্র সংক্রান্তির নিয়ম নীতি ও গাজনের ঐতিহ্য নিয়ে আলোচনায় আজ স্টুডিওতে আমার সাথে রয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল দাস এবং বিশিষ্ট শিক্ষাবিদ ননী গোপাল দেবনাথ। দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। নিখিলবাবু, গাজন ও চড়ক মেলা আমাদের আজকের এই যে দিনটি চৈত্র সংক্রান্তির দিনের সঙ্গে একদম জড়িয়ে আছে আমাদের সংস্কৃতির সঙ্গে। তো গাজন ও চড়ক মেলার মতো এই চৈত্র সংক্রান্তির ঐতিহ্যবাহী এই যে প্রথাগুলো দিন দিন কি আপনার মনে হয়, অনেকেই বলেন যে হারিয়ে যাচ্ছে? আমরা কি পারছি আমাদের সংস্কৃতির এই যে অবিচ্ছেদ্য অঙ্গগুলোকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে? দেখুন, এটা তো বলা চলে মানব সভ্যতার একটা ধারাতেই এগিয়ে চলছে সমাজ। এই সমাজে নতুন নতুন সংস্কৃতি সমাজে যুক্ত হয়, পুরানো সংস্কৃতিগুলি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। তবু পুরানো সংস্কৃতিতে যে বিষয়গুলি মানবিক সম্পর্ক এবং মূল্যবোধকে সবসময় মর্যাদা দেয়, সেগুলিকে রক্ষা করা কিন্তু আমাদের একটা দায়িত্ব এবং কর্তব্য এসে পড়ে। সেই ক্ষেত্রে যদি আমরা বিচার করি, এই যে চড়ক পূজা বা গাজন উৎসব, দুটোর মধ্যে একটু ফারাক আছে। গাজনটা কিন্তু একটা সাংস্কৃতিক কর্মকাণ্ড, আচ্ছা, আর চড়ক যে বিষয়টা, এটা হলো একটা পূজা। এটা নির্দিষ্ট দিনে এই পূজা হয়, যেটা আপনি বলেন নীল পূজা, দিয়ে আগের দিন নীল পূজা হয় বা দানবানো মানে বান রাজার মানে পূজা হয়। আচ্ছা আচ্ছা। এই আর সংক্রান্তির দিনে হলো চড়ক পূজা, মানে মহাদেবের পূজা, শিবের পূজা হয়। এই পূজার একটা বিষয়, কিন্তু পূজাটাকে কেন্দ্র করে হয় গাজন উৎসব। সেই গাজন উৎসবে গ্রাম বাংলা একটা সময় অতীতে, বিশেষ করে যে নিম্নবর্গের যে মানুষেরা, তারা কিন্তু মেতে থাকতো এই অন্তত একটা মাস, মানে চৈত্র মাস শুরু হলে গাজন শুরু হয়। এই যে একটা পারস্পরিক একটা বন্ধন, সেই বন্ধনটা কিন্তু হারিয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এইটা যুগের কারণেই হয়তো বা, কিন্তু এটাতে কিন্তু সদর্থক দিকও ছিল, কিন্তু আমরা এটা ধরে রাখতে পারিনি। আর পূজার যে ব্যাপারটা, হ্যাঁ, চড়ক পূজা কিন্তু ঘরে ঘরে তো হতো না, কয়েকটা গ্রাম মিলে একটা পূজা হতো। কিন্তু দেখা গেছে এই পূজাটা আগে যেভাবে চলতো, মনে করেন আগরতলার আশেপাশেই অন্তত গোটা 3-4 পূজা হতো। এগুলি আর এখন হচ্ছে না, কোনোটাই হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, তাহলে এই যে এটা কিন্তু হারিয়ে যাচ্ছে। কিন্তু চড়কের যে আনুষঙ্গিক যে পারিবারিক যে সংস্কৃতিটা, এটা কিন্তু গ্রামে গঞ্জে এখনো রয়ে গেছে। চড়কে, হ্যাঁ, চড়কে ঠিক। আপনি একটা জিনিসটা বললেন, এখানে দুটো দিক আমাদের দেখতে হবে। একটা সামাজিক প্রেক্ষাপট রয়েছে, একটা আধ্যাত্মিক প্রেক্ষাপট রয়েছে। এবং চড়ক পূজা, আপনি বলেন যে গাজন সারা মাস, চৈত্র মাস, গোটা চৈত্র মাস চড়ককে কেন্দ্র করে গাজন উৎসব পালিত হতো। গাজন সাংস্কৃতিক একটা দিক এবং চড়ক হচ্ছে আধ্যাত্মিক দিক, এটা পূজার দিক। আসবো আপনার কাছে আরো একবার, আমরা আর একটু বিস্তারিত জানবো গাজন কিভাবে আমাদের জীবনে একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা
দিক আমাদের লোক সংস্কৃতির। ননী স্যার রয়েছেন আমাদের সঙ্গে। স্যার, এই যে প্রাচীনকালে বাংলা লোক সংস্কৃতিতে চৈত্র সংক্রান্তি কিভাবে গুরুত্বপূর্ণ ছিল এবং আজ যেভাবে আমাদের আমরা বর্তমানে যেভাবে চৈত্র সংক্রান্তি উদযাপিত হচ্ছে চারিদিকে, সেটা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমেই হোক বা এই যে নিখিলবাবু বলছিলেন যে চড়ক পূজা হতো, এখন আর চড়ক পূজা শহরের ছেলেমেয়েরা দেখতেই পায় না, অনেকে জানেও না চড়ক পুজো কি জিনিস। তো কি মনে হয়, মানে পার্থক্যটা কোন জায়গায় এসছে বলে মনে হয়? প্রথমেই বৎসরের শেষ দিনে ভ্যানগার্ড কর্তৃপক্ষকে এবং ত্রিপুরা রাজ্যবাসীকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমার মানে মনের একটা শ্রদ্ধা জানাচ্ছি সবার প্রতি। আনন্দ মুখর দিনটি আজকে কেটেছে অনেকখানে, কোনো গোলমাল টোলমাল শুনিনি। আর আগাম শুভেচ্ছা পয়লা বৈশাখ, আগামীকালকে রাত্র প্রভাত হলেই একদম আমরা বাঙালিরা মেতে থাকবো। আমাদের এই বাঙালিদের যে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারটা কিন্তু অনেকেই অনুসরণ করে, বিশেষ করে উত্তর পূর্ব ভারতে বিভিন্ন রাজ্যে, আমাদের এই পাহাড়ি অঞ্চলগুলিতেও কিন্তু অনুসরণ করে। আচ্ছা, অনুসরণ করে বলতে যেমন ধরুন, আমি উদাহরণ সঙ্গে বলছি আর কি, নাগাল্যান্ড, মিজোরাম, এই সমস্ত অঞ্চলগুলিতে খ্রিস্টান ধর্মের প্রভাব অনেকটা বেড়ে গেছে। এরা এক সময় সনাতনী ছিল, তারপরে তারা কনভার্টেড হয়ে গেছে। আচ্ছা, কিন্তু তাদের উপজাতিদের যে আদিম যে সংস্কৃতিগুলি আছে সেগুলি এখনো তারা কিন্তু পালন করে। আচ্ছা, এবং এই সংস্কৃতিগুলোর মধ্যে সঙ্গে একটা দারুণ মিল আছে। আমাদের এই যে শিবকে বলা হয় আদি দেবতা, দেবতাদের মধ্যে একদম আদি। যেমন আমরা সিন্ধু সভ্যতার যুগেও কিন্তু শিবের উৎপত্তি পাই, অন্য দেবদেবীর খুব একটা পাওয়া যায় না। সেখানে পশুপতি শিব, মানে পশুপতি শিব মানে শিবের সেখানে দুটো শিং আছে, শিবের মূর্তি। তাইলে শিব হলো একদম দেবাদি দেব যে বলা হয়, ঠিক এরকম। আর শিব হলো একটা এমনই একজন দেবতা। পরে ব্রাহ্মণ্য শাস্ত্র, ব্রাহ্মণ্যবাদ এসে এটাকে অন্যভাবে শিবকে ব্রাহ্মণদের কবজায় নিয়ে নিয়েছে, সেটা অন্য ব্যাপার। কিন্তু শিব সবার ছিলেন একদম লোক সংস্কৃতির লোক উৎসব, মানে লোক দেবতা আর কি। যেমন সিন্ধু সভ্যতার লোকে যে সভ্যতা গড়ে তুলেছেন, যারা আদি আমাদের সভ্যতার অংশ, আর্যরা আসার আগে, তো এরা হলো অরিজিনালি। এই বিষয়ে ব্যাখ্যা করতে গেলে আর একটু সময়ের প্রয়োজন আছে, আমি যাচ্ছি না। মানে শিব কাদের ভগবান, মানে শিব আসলে বলা হতো সবার ভগবান। সোজা কথা যদি আমরা বলি, দলিত এবং আমাদের আদি অধিবাসী যারা ভারতবর্ষের, যারা এই ভারতীয় সভ্যতা গড়েছেন, তাদের দেবতা হলেন শিব, তাদের দেবতা হলেন শিব। তো শিবের পুজোটা যেটা, শিবকে কেন্দ্র করে এটা যেটা পরে ব্রাহ্মণ্য শাস্ত্রে বা ব্রাহ্মণ্য উপনিষদ বা যে সমস্ত পুরাণ টুরানগুলি আছে, সেগুলিও কিন্তু শিবের যে গাজন উৎসবটা, এই গাজন উৎসবটাকে বা চড়ক যে পূজাটাকে তারা কবজা করতে পারেনি। অ্যাকচুয়ালি গাজন উৎসবটা আরম্ভ হয় চৈত্র মাসের শেষ সপ্তাহ থেকে, শেষ সপ্তাহ আর কি। গাজনকে আমরা অনেক সময় দেখি, গ্রামে গঞ্জে দেখতাম আগে ওই হ্যাজেক লাইট নিয়ে এসে মানে বিভিন্ন শিবগৌরী নৃত্য নিয়ে পুরো গোটা টিম বের হতো। এটা আসলে শিব এবং মানে গৌরীর বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে এটা আর কি। আচ্ছা, তো এই যে অনুষ্ঠানটা একমাত্র গাজন উৎসবের মধ্যে, কিন্তু ব্রাহ্মণের কোনো পূজা টুজা নাই। আচ্ছা, এখানে পুরোহিততন্ত্র নাই, একেবারে মুসি মেথড থেকে শুরু করে যারা আছে সবাই সমানভাবে, শুদ্ধ দলিত শ্রেণী, অন্তত শ্রেণী, সবাই একাকার। কিন্তু গাজনকে কেন্দ্র করে লাস্টের যে দিনটা চৈত্র সংক্রান্তি আমরা যেটাকে বলি, সেটাকে কেন্দ্র করে হয় চড়ক পূজা। চড়কটাও আবার সেই একদম কুলীন ব্রাহ্মণ যারা, আমি এখানে আমার তারা সেটাকে সেখানে করে না, সেটা আবার করে দলিত, মানে দলিত না, মানে পতিত ব্রাহ্মণ যাদের, একটা পতিত ব্রাহ্মণ আছে। পতিত ব্রাহ্মণদের মধ্যে ভ্যারাইটিস ক্যাটাগরি আছে, বহু ক্যাটাগরি আছে। পতিত কারণ সেটা এখানে উল্লেখ করলে আবার একটু সমস্যা আছে, আমি উল্লেখ করবো না, আইডেন্টিফাই করার দরকার নেই। পতিত ব্রাহ্মণরা সেটা করে। এখন এই যে চড়ক পূজাটা আমরা বা শিবের গাজনকে কেন্দ্র করে যেটা, বা চৈত্র সংক্রান্তির যে আনুষঙ্গিক যে অনুষ্ঠান, যে সমস্ত এই পাঁচন টাচন তৈরি করা, এর আগের দিনটাকে নীল উৎসব বলা হয়। আমরা অনেক সময় গ্রাম বাংলায়, আমাদেরই অঞ্চলে আমরা বলি ফুল বিশুর দিন। সেখানে যাদের বাড়িতে পশু আছে, ছাগল, গরু, ভেড়া, এগুলোকে স্নান করায়, তারপরে সেগুলিকে খুব সুন্দর করে স্নান টান করিয়ে গলার মধ্যে আকন ফুলের মালা পরিয়ে দেয়। এখন এই সংস্কৃতিটা এখনো গ্রামাঞ্চলে আছে।
আছে, পল্লী জীবনে আছে, হ্যাঁ পল্লী জীবনে আছে, কিন্তু নগর জীবনে সেটা যখন বাজারে গেলে দেখা যায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে পাচন তৈরির যে উপকরণগুলো, সবজি টবজি যেগুলি বিক্রি হয়, প্রচুর পরিমাণে বিক্রি হয়। সবাই বাড়িতে কিছু কিছু যে পালন করে তা না, করে না তা মানে এটা সবাই করছে, মানে বাজারে এগুলো বিক্রি হচ্ছে, মানে সবাই চাইছে। ওই যে সংস্কৃতিটা যেটা আমাদের যে মূল সংস্কৃতি যেটা, সেটার থেকে এখানে শহুরে জীবনের মধ্যে অনেকটা মডার্নাইজ হয়ে গেছে। যেমন ফুল বিশুদিন আগের দিন খইয়ের ছাতু দিয়ে বিভিন্ন লাড়ু টাড়ু বানানোর যে বিষয়গুলো, এগুলি তো অনেকটা হারিয়ে গেছে। আর শিবের গাজন উপলক্ষে যে এখনো শহরের মধ্যে দেখবেন যে কিভাবে ওই ছেলে মেয়েরা রোজগার করে, এটার সঙ্গে অর্থনৈতিক ইকোনমিক্যাল একটা ব্যাপারও যুক্ত আছে। তো এখন অ্যাকচুয়ালি এগুলি হলো লোক উৎসব বা লোক সংস্কৃতি, লোকায়ত সংস্কৃতি, অর্থাৎ যেগুলো মানুষের দিক থেকে কোনো চাপিয়ে দেওয়া না, শাস্ত্রকাররা বা ব্রাহ্মণ্যবাদ থেকে চাপিয়ে দেওয়া না, এটা মানুষের থেকে উঠে আসছে। আমরা যদি আমাদের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি অঞ্চলের উপজাতিদের সংস্কৃতির কথা যদি আমরা চিন্তা করি, তাদের যে গড়িয়া পূজা, গড়িয়া যে দেবতা, তারা এটাকে বুড়া দেবতা বলে, বয়স্ক দেবতা, মানে কি অ্যাকচুয়ালি শিবের সঙ্গে তার যথেষ্ট মিল আছে, এবং উৎসবটাও কিন্তু একই দিনে হয়। এখন এই যে চৈত্র সংক্রান্তির আমি যে প্রথম শুরু করেছিলাম যে বাংলা ক্যালেন্ডার, এটা প্রভাব সর্বত্র আছে। আমাদের আপনি সিকিমে যান বা আরো অঞ্চলে যান, ইভেন দক্ষিণ পূর্ব এশিয়াতে পর্যন্ত তাদের বিভিন্ন বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলি এই দিনে হয়। আচ্ছা, এই দিনের বাংলা ক্যালেন্ডার তো অনেক প্রাচীন ক্যালেন্ডার মোটামুটি, এটার প্রভাবটা কিন্তু অনেক দূর বিস্তৃত আছে। তো এই যে সবটাই কিন্তু একদম লোক আঙ্গিকে, লোক সংস্কৃতি, অর্থাৎ গ্রাস রুটের মানুষ যারা আমাদের ভারতীয় সমাজের দৃষ্টিভঙ্গিতে, ইউরোপে বা অন্যত্র তো আবার সেখানে জাতপাত বর্ণ ব্যবস্থা নেই। তো আমাদের এখানে যারা উচ্চ বর্ণ বাদ দিয়ে যারা নিম্ন বর্গের মানুষ আমরা যাদেরকে বলি, সংখ্যায় তারাই বেশি, প্রায় 85 বা আরো বেশি অংশের পার্সেন্টেজের মানুষ, এদের যে সংস্কৃতিটা, এদের যে মানে মানে যেভাবে এরা যেগুলি পালন করে, যে উৎসবগুলির সঙ্গে তারা যুক্ত ন্যাচারালি, তার মধ্যে একটা চৈত্র সংক্রান্তি, হ্যাঁ তার মধ্যে একটা গাজন উৎসব এবং চড়ক পূজা, লাস্টের দিন হলো চড়ক পূজা। এটা তো প্রাচীন কালে ছিল, এখান থেকে এই যে গ্রাসরুট থেকে চলে এসেছে। চড়ক পূজাটা কেন পপুলারিটি হারাচ্ছে? চড়ক পূজার সঙ্গে শারীরিক কসরতের এবং শরীরকে যে ত্যাগ স্বীকার করা, পীড়ন করা, সেই পীড়নের প্রশ্নটা যুক্ত আছে কিন্তু। যেমন কি আগুনের কয়লার উপর দিয়ে হাঁটা, হেঁটে যাওয়া, শরীরে বর্শি বেঁধে ধারালো অস্ত্র দিয়ে থাকা, তারপরে জিহ্বা দিয়ে লোহার শিক ঢুকিয়ে দেওয়া, বর্ষির মতো করে, তারপরে ওই গাছের মধ্যে, চড়ক গাছের মধ্যে সেটাকে ঘোরা, এইরকম যে সমস্ত বিষয়গুলো আছে, অতি মানে শারীরিক পেশিগত বিভিন্ন, এটা কিন্তু বললাম যে ব্রাহ্মণ্যবাদী চিন্তাধারা থিঙ্কিং যুক্ত হয়েছে, হয়তো মন্ত্রতন্ত্র আছে, কিন্তু আসলে ব্যাপারটা সবটাই নেই। সবটাই হলো শারীরিক কৌশল এবং দক্ষতা অর্জন, কিভাবে পেশিটাকে শক্ত করে রাখলে সে ধারালো অস্ত্রের উপর শুলেও তার কিচ্ছু হবে না, বা জিহ্বা দিয়ে মানে এটা ঢুকালে, যেমন আমি মানে কেন হবে না কেন, আমাদের আগেও তো স্তরক শুশ্রূত এরাও তো আমাদের শল্য চিকিৎসা ছিল, তখন কি অ্যানেস্থেসিয়া ছিল না? তারাও তো বিভিন্ন শরীরের কোথাও শল্য চিকিৎসা করতো। এগুলিরও কিন্তু একটা টেকনিক আছে, কায়দা আছে, উইদাউট অ্যানেস্থেসিয়া কিন্তু তারা করেছেন। এবং আমাদের এই যে হাড় ভাঙা কি আগে ছিল না? প্রচুর পরিমাণে হাড় ভাঙতো। এই যে বলা হয় এগুলো তো আমাদের শরীরে কাটিলেজ, এই যে মানে আমাদের কান ফোটানো হয়, মেয়েরা যে কান ফোটায়, এগুলো ছাড়া কান ফোটা, এবার এখানে জিভটা তো এরকম কাটিলেজ, জিভ ফোটানো যায়, গাল ফোটানো যায়, এগুলো কাটিলেজ, এগুলো ফোটানো যায় না। এই যে ইয়ের উপরে আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়াটা, তারপরে আপনার মানে ধারালো অস্ত্র শুয়ে রয়েছে, ধারালো অস্ত্র শুয়ে থাকা, তারপরে যে বর্ষির মতো পিঠের মধ্যে বর্ষি হুক লাগিয়ে ঝুলছে, শারীরিক কসরত প্রচুর পরিমাণে লাগে এবং ট্রেনিং এর প্রয়োজন হয়, যথেষ্ট পরিমাণে ট্রেনিং এর প্রয়োজন হয়। এই যে ট্রেনিং বা অনুশীলন যেটা, সেটা এখন তো এই দক্ষতা অর্জন করার জন্য যেই বিষয়গুলো আছে, আমি চড়ক পূজার কথাই বলছি, এটা এখন খুব কম। সেই জন্য শহরাঞ্চলে মানে দেখাই যায় না প্রায়। এখানকার শহরের যারা নিউ জেনারেশনের, আমাদের যে এত ঐতিহ্যবাহী বাঙালিদের যে উৎসবটা, এবং এই পাড়ার সঙ্গে ওই পাড়া, ওই পাড়ার সঙ্গে ওই পাড়া, বাড়িতে হলে সবাই আসা, বৈশাখ মাসে বা এই নিবিড় সম্পর্ক, এটা তো অনেকটা আলগা। যার যার ঘরে ঘরে এখন হয়তো ক্ষুদ্র আকারে, সীমিত পরিসরে, সিম্পলি সরল পদ্ধতিতে সেটা হয়, কিন্তু একটা সামাজিক যে বন্ধন, সেই সামাজিক বন্ধনটা এখন
অন্যভাবে মানে শেষ হয়ে গেছে। যেমন মাইক্রো ফ্যামিলি, যৌথ ফ্যামিলির কনসেপ্টটাই তো নষ্ট হয়ে গেছে। তাহলে এই পপুলারিটি হারাচ্ছে, মানে আপনি বলছেন পপুলারিটি হারাচ্ছে আমাদের, এই যে আপনি এখন আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, বা এই একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে আপনি বলছেন যে শারীরিক যে কৌশল বা এই যে দক্ষতা প্রয়োজন, আজকে জেনারেশন সেটা ইন্টারেস্ট পাচ্ছে না, এবং তার সঙ্গে আগের জেনারেশন ইন্টারেস্ট পেত, কেন পেত, মানে সেটাই একটা জানার বিষয় ছিল। আমি আসবো আপনার কাছে নিখিল বাবু। এই যে আগের জেনারেশন বা আমাদের থেকে আজকে থেকে 2-3 জেনারেশন আগে যারা এইসব জিনিস শিখতো, একের পর একটা প্রজন্মের পর থেকে তার একটা প্রজন্ম যেত, তারা কেন শিখতে? শুধু কি মানুষকে দেখানোর জন্য, আনন্দ দেওয়ার জন্য, বা এই উৎসবে নিজেকে জড়িয়ে নেওয়ার জন্য? কারণ গুটি কয়েকজন শুধু এই কষ্টটা করতো, বা এই যে ধারালো অস্ত্রের উপর হেঁটে যাওয়া, আগুনের উপর হেঁটে যাওয়া, শরীরে বর্ষে লাগিয়ে ঘোরানো, এগুলো তো গুটি কয়েকজন করতো। তারা কেন করতো? তাদের বিনিময়ে কি তারা কোনো অর্থ উপার্জন, খুব অধিক অর্থ উপার্জন করতো কি, বা নাকি শুধু মানুষকে আনন্দ দেওয়ার জন্য বা সেই লোকাচারটাকে ধরে রাখার জন্য তারা করতো? আজ কেন করা হচ্ছে না? দেখুন, আমি তো আমার আপনার তো ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে, আপনার পরিবারে রয়েছে গাজনের ইতিহাস, আমার পরিবারের বংশানুক্রমে তারা একদম গাজনের মানে গাজনের দোল করতো। কিন্তু মানে এটা একটা সময় পর্যন্ত এই কৃচ্ছ সাধনের প্রথাটা ছিল। আচ্ছা আচ্ছা। কিন্তু পরবর্তী সময় কোনো জায়গায় লুকিয়ে চুরিয়ে এটা করতো। 1865 সালে ইংরেজ সরকার এটাকে পুরোপুরি বন্ধ করে দেয়। আচ্ছা, কোনটা মানে চড়ক পূজাটা? চড়ক পূজার এই যে ওই যে বর্ষি বাথা, আগুনে দিয়ে হাঁটা, যদি আগুনের হাঁটাটা আমরা দেখেছি। আচ্ছা, আগুনের হাঁটাটা সেটা আমিও দেখেছি, সেটা আগুনের হাঁটা আমি দেখেছি। এটা আমি জানি, এটা টেকনিক, আমি হাঁটতে পারবো। আচ্ছা, আগুনের মধ্যে লবণ ছিটিয়ে দিয়ে হেঁটে গেলে কোনো ব্যাপারই না, পায়ের মধ্যে একটু তেল মাখি, আচ্ছা, এতটুকু। আচ্ছা, এটা বৈজ্ঞানিক ভিত্তি, একবার পুরোপুরি বৈজ্ঞানিক বিষয় এটা। আচ্ছা, এটা আলাদা কোনো মানে এখানে অলৌকিক কিছু বিষয় না। আচ্ছা আচ্ছা। আর যে এটা যদিও কেউ বাড়িতে বা নিজেরা কেউ ট্রাই করবেন না, এটা এখানে অবশ্যই এটার জন্য একটা কৌশল রয়েছে, অবশ্যই যদি বলেছেন উনি, কিন্তু কেউ নিজেরা এটা ট্রাই করবেন না, কেউ চেষ্টা করবেন না। এই যে বিষয়টা, এইটা কিন্তু অনেক আগে 1865 সালে আপনি বললেন ইংরেজরা বন্ধ করেছে। তারপরও কোন জায়গায় এটা কিন্তু প্রচলিত ছিল। আচ্ছা, এটা ব্যাপকভাবে প্রচলিত হয়েছিল তখন, সেই কারণে যখন গ্রাম বাংলা মূলত জমিদারদের দ্বারা শাসিত হতো। আচ্ছা, অনেক সাধারণ গরিব মানুষ, বিশেষ করে এই নিম্ন বর্গের মানুষ, তারা খাজনা দিতে পারত না। তখন অনেক সময় খাজনা দেওয়ার খাজনা মকুবের শর্ত হিসাবে এই চড়ক পূজার দিন, কারণ পয়লা বৈশাখে খাজনাটা দিতে হতো, বলা হতো তুমি যদি চড়কের দিনে তুমি বর্ষি দিয়ে গেতে ঘুরতে পারো, বা এতটা পাক ঘুরতে পারো, তাহলে তোমার এটা মুকুব করে দেবো। আচ্ছা, এতে করে গ্রাম বাংলায় বহু যুবকের, বহু মানুষের প্রাণহানি ঘটত। আচ্ছা, এরপরে এটা বন্ধ হয়ে যায়। কিন্তু মূল যে বিষয়টা যেটা উনি বললেন, যেটা আমাদের হরপ্পা বা সিন্ধু সভ্যতার কাল থেকে চলছিল, এবং এটা যে চলছিল, এটা আমরা সিন্ধু সভ্যতার কোনো কাহিনী তো আমরা জানি না, যেহেতু এটা লিপিটা এখনো মানে পাঠ করা যায়নি। হ্যাঁ, কিন্তু আমরা বেদে কিন্তু, বিশেষ করে ঋগ্বেদে কিন্তু এটার একটা আছে, উল্লেখ সরাসরি না, পরোক্ষ উল্লেখ আছে। ঋগ্বেদে 2টা জাতির উল্লেখ আছে, একটা হলো যোগী, একটা হলো সন্ন্যাসী। আচ্ছা, তারা মূলত হঠযোগী প্রকৃতির, সন্ন্যাসীরা আর যোগীরা। এই শ্রেণীর যে মানুষরা পরবর্তী সময়ে তারা অসুর জাতি, হ্যাঁ, এবং তাদেরই নানা কাহিনী, যেমন মানে এই চড়ক পূজাটা বান রাজাকে উল্লেখ করা বলা হয়েছে, এবং ঋগ্বেদের 8ম মণ্ডলে একটা শ্লোকে কিন্তু 3জন রাজার, অসুর রাজার নাম লেখা আছে, নাম বর্ণনা আছে। তার মধ্যে একজন হলো রাম, আমরা যারা রামচন্দ্র বলি, অসুর রাজা কিন্তু রাম, এরপরে বান রাজা, সুবাহু রাজা। এই যে বান রাজা, এই বান রাজা এবং তারা 3জনই ছিলেন শৈব। আচ্ছা, হ্যাঁ, এবং এই 3জন মানে অসুর, মানে কি, অসুর জাতিতে হলো এই সিন্ধু সভ্যতার যারা উত্তরাধিকার নিয়ে আসছে তারা। আচ্ছা, হ্যাঁ, তাদেরকে মানে আর্যরা বলতো অসুর। তাইলে এই যে জাতি, তারা এই যে বান রাজার, এই বান রাজার যারা অনুসারী, বান রাজার শিবভক্ত, এবং বান রাজার
এটা একটা কাহিনী, এটাতে কিন্তু কোনো, আমরা যদি বলি পুরাণ, বেশিরভাগ পূজা আর্চাই বিভিন্ন পুরাণে ভিত্তি করে। এরকম কোন পুরাণে কিন্তু শিবের উপাসনার কথা লেখা আছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে লেখা আছে, হ্যাঁ, লিঙ্গ পুরাণে লেখা আছে এবং বৃহৎ ব্রহ্ম পুরাণে লেখা আছে, কিন্তু মানে এই চরক কথাটা কোনো আলাদাভাবে চরক পূজা হিসেবে নাই। কিন্তু সংক্রান্তিতে, চৈত্র সংক্রান্তিতে শিব পূজার উল্লেখ আছে। আচ্ছা, হ্যাঁ, এবং এই পূজা উপলক্ষে বান রাজার বিষয়টা আছে। আচ্ছা, মানে তাহলে আমরা মানে আলটিমেটলি মানে এটা ঋগ্বেদে আপনি বলছেন বেদে উল্লেখ রয়েছে, এই চরক পূজার উল্লেখ রয়েছে? না, বেদে উল্লেখ নেই, বেদে ওই বান রাজার উল্লেখ রয়েছে, বান রাজার উল্লেখ আছে এবং অসুর রাজা হিসেবে বান রাজার উল্লেখ আছে। আচ্ছা, তার মানে তার জন্য আপনি বলছেন পরোক্ষ প্রাচীনত্বটা বোঝানোর জন্য আমি শুধু এই প্রসঙ্গ আনলাম, যেহেতু বেদে বান রাজার উল্লেখ আছে, যে বেদের এই বান রাজারকে মানে একটা চরিত্র করে বান রাজার মাধ্যমে শিব পূজা বা চৈত্র সংক্রান্তি পূজার বিষয়টা একটা জনশ্রুতি হিসেবে এসেছে, তাইলে এটা একটা অতীত ইতিহাস আছে। তাহলে ইতিহাস তো আছে, কিন্তু আমরা যেটা আজকে আলোচনা করছিলাম যে আমাদের এই মুহূর্তে বা বর্তমান পৃথিবীতে আমাদের এই যে লোকাচারগুলো, এগুলো কেন তার গুরুত্ব হারাচ্ছে বা প্রাসঙ্গিকতা হারাচ্ছে দিন দিন, কেন জনপ্রিয়তা হারাচ্ছে? তাহলে এটাও কি ঠিক যে যেহেতু স্যার আপনি বলছিলেন যে নিম্নবর্গের মানুষ যাদের আর্থসামাজিক অবস্থান খুব একটা বেশি ভালো ছিল না, তারা সেখান থেকে এই লোকাচারগুলো বা এই উৎসবগুলো উঠে এসেছিল, এখন দিন দিন মানে যুগের পর যুগ কাটার পর তাদের অবস্থান দিন দিন ভালো হওয়ার কারণে এই লোকাচারগুলো তাদের মধ্যে থেকে জনপ্রিয়তা হারাচ্ছে, এটা কি একটা কারণ হতে পারে? না, এটা বিষয়টা এরকম না। বিষয়টা এরকম না, বিষয়টা হলো এরকম যে এই যে পূজাগুলি, এই পূজাগুলি তো বললামই তো একটা শ্রেণীর মানুষের, হ্যাঁ, একটা বিশেষ শ্রেণীর মানুষের। আচ্ছা, এখন আমাদের দেশে বা এখন মানে বললামই তো অগ্রগতি, সামাজিক ব্যবস্থা যেভাবে যাচ্ছে, সামাজিক ব্যবস্থার সঙ্গে ধর্মীয় বিশ্বাস ভাবনা পাল্টাচ্ছে। এখন যে এই যে ব্রাহ্মণ্যবাদের কথা উনি বললেন, এই ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি যেটা আমাদের দেশে আস্তে আস্তে এই লোকাচার, লোক সংস্কৃতিগুলিকে আস্তে আস্তে এগুলি গ্রাস করে ফেলছে। ব্রাহ্মণ্যবাদ বলতে আমি কিন্তু কোনো বিশেষ ব্রাহ্মণ কথাটার বিষয়টাতে আমি আনছি, কোনো ব্যক্তি বিশেষ ব্রাহ্মণের বিষয়টা না। বিষয়টা হলো একটা ভাবনা, একটা আচার, একটা বিশ্বাস। এই যে মনে করুন একটা প্রাতিষ্ঠানিক কতগুলি ধর্মীয় সংস্থা আছে, মনে করেন রামকৃষ্ণ মিশন বা অনুকূল চন্দ্র, তার যে সৎসঙ্গ, বা এই ধরনের যে প্রতিষ্ঠানগুলি আছে আমাদের অঞ্চলের কথা বলছি, অন্যখানে তো সারা ভারতে অনেক বাবাজির অনেক আখড়া টাকরা আছে, এগুলির কথা আমি যাচ্ছি না। কিন্তু আমাদের এখানে যেগুলি বা রাম ঠাকুর, এই যে প্রতিষ্ঠানিক যে ইয়াটি আছে, এই যে মানে বিভিন্ন গুরুদের যে তাদের যে শিষ্যকুল আছে, তাদের মধ্যে নতুন ধরনের একটা নির্দিষ্ট তাদের নিজস্ব কিছু পদ্ধতি আছে। আচ্ছা, হ্যাঁ, তাদের ধর্মাচরণের পদ্ধতি কিন্তু আলাদা আলাদা আছে। এই আলাদা যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটার দিকে মানুষ ক্রমশ আকৃষ্ট হয়েছে স্বাভাবিকভাবেই। এই যে লোকাচার, লোক সংস্কৃতির যে বিষয়গুলি, এগুলি ক্রমশ পিছনের দিকে সরে যাচ্ছে, গুরুত্ব হারাচ্ছে। এটা হলো মূল কারণ। খুব সুন্দর আপনি বলেছেন স্যার। আপনার কি মতামত এই জায়গাটাতে? এই যে বলছেন যে এখনকার যে গুরুকুলরা আছেন বা তাদের যে শিষ্যকুলরা আছেন, তাদের নিজস্ব গুরুদেবের দীক্ষিত এবং সেখানে তাদের একটা আচার নীতি নতুনভাবে তৈরি হয়েছে, যার জন্য আমাদের যে বাঙালি বা বাংলা সংস্কৃতির যে লোকাচারগুলো ছিল, লোক উৎসবগুলো ছিল, সেগুলোর গুরুত্ব হারাচ্ছে। এটাকে আপনি এটার সঙ্গে অন্য প্রেক্ষাপট যুক্ত। এখন ব্যাপারটা হচ্ছে উনি যে সমস্ত আমাদের মানে অ্যাকচুয়ালি আমাদের যে সনাতন ধর্মটা, এটা বহুত্ববাদী, এটার মধ্যে বিভিন্ন রকম শাখা প্রশাখা প্রচুর পরিমাণে আছে। তো অ্যাকচুয়ালি উনি একটা জিনিস যেটা বলেছেন, আমি এটা একটু ইন্দাস ভ্যালির সিন্ধু সভ্যতা সম্পর্কে, সিন্ধু সভ্যতার স্ক্রিপ্ট পড়া আমাদের পক্ষে সম্ভব হয়নি, কিন্তু টেরাকোটা বা ওই সমস্ত যে মূর্তি যে সমস্ত সেগুলো ছিল তাদের সেগুলির মধ্যে সেগুলি কিন্তু পাওয়া গেছে, ওই ধরনের সেগুলি পাওয়া গেছে। সেখান থেকে এই যে শিব, পশুপতি শিব, এটা কিন্তু পেলাম হাওয়ার উপর না, ওইখানে যে শিবের মূর্তিটা পাওয়া গেছে সেখান থেকেই কিন্তু বিষয়টা এখানে এসছে। আর বেদ থেকে যেটা বলছেন, বেদের সঙ্গে কিন্তু বেদ এসে বরং সেটাকে আর একটু মানে আর্যরা এসে এটাকে কিন্তু অন্যদিকে নিয়েছে। এখান থেকেই কিন্তু আর্যায়ন
হয়ে গেছে। আমাদের এই যে ভারতীয় সংস্কৃতিগুলোকে এরা আর্যায়ন করেছে, অর্থাৎ তাদের মতো করে নিয়েছে। ব্রাহ্মণ্যবাদীদের থিঙ্কিংটা, ব্রাহ্মণ্যবাদ হলো একটা ভাবনা, ভাবনা না শুধু, এটা একটা কি বলবো আমি, এটা একটা রক্ষণশীল একটা পদ্ধতি, সমাজকে নিয়ন্ত্রণ করার একটা পদ্ধতি হলো ব্রাহ্মণ্যবাদ। ব্রাহ্মণ্যবাদের এখন ব্রাহ্মণ্যবাদ বিরোধী, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধেই কিন্তু আমরা রামকৃষ্ণ বলি, বা একবারে আমরা যদি শুরু করি, চৈতন্য তো অনেক পরে, কি জানি বলে, ওই যে গৌতম বুদ্ধকে যদি আমরা বলি, জৈনকে যদি বলি, আমরা চারবাকদের যদি বলি, সব কিন্তু ব্রাহ্মণ্যবাদের বিরোধী। এই যে আচার সর্বস্বতার বিরুদ্ধে, লোকায়ত সংস্কৃতি যেগুলি, লোক উৎসব সংস্কৃতি যেগুলি, সেগুলির সঙ্গে কিন্তু ওই যে আচার সর্বস্বতার ব্যাপার স্যাপার নাই, সেগুলো এগুলো আচরণ ধর্মী। আচ্ছা, আচরণ ধর্মী। এবং এটার মধ্যে যে পূজা দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, বিশাল পরিমাণে আয়োজন করতে হবে, শিবের চড়কের পূজা বা শিবের গাজনের মধ্যে কিন্তু এই সমস্ত নেই, আচার সর্বোচ্চতা বাহুল্যতা নেই। কিন্তু একমাত্র ব্রাহ্মণ্যবাদের কবল মুক্ত হয়েছেন এই যে গাজন। গাজন মানে কি? গা শব্দের অর্থ হলো গ্রাম, আর জন শব্দের অর্থ লোকসমাজ। লোকসমাজ অর্থাৎ লোকসমাজের আচরিত যে ধর্ম, সেটাকেই গাজন বলা হয়, সেটাকেই গাজন বলা হয়। আবার অনেক সময় যে শিবের বিয়ের সঙ্গে যুক্ত, শিব পার্বতীর বা এই কালীর, হরকালী, এটার সঙ্গে যুক্ত। এখানে নাকি সন্ন্যাসীরা খুব জোরে জোরে গর্জন করে করে বজ্রাত্রিক সেজে যেত, সেখান থেকেও হয়েছে গাজন। গাজনের নিয়ে অনেক রকম সেই সমস্ত বিভিন্ন ব্যাখ্যাগুলো আছে। এখন যেটা উনি যেটা বলছেন, সেটা যে ওই যে আপনার এই যে রামকৃষ্ণ মিশন বা ওই রাম ঠাকুর, এই সমস্ত ব্যবসা, এগুলি কিন্তু তারাও আচার সর্বস্বতার বিরুদ্ধেই কিন্তু করেছেন। কিন্তু করলে কি হবে, এগুলির মধ্যে আবার ব্রাহ্মণ্যবাদী চিন্তা ভাবনা, সেখানে কিন্তু পূজা পদ্ধতি আবার কিন্তু চালু হয়েছে। অর্থাৎ ব্রাহ্মণরা কোনো জায়গায় খালি থাকতে দেয় না, তারা এন্টার করবেই সেখানে। যেমন আমরা আগে যেরকম দেখতাম, এই কি জানি বলে, আমাদের যে এই সমস্ত লোকায়ত যে সংস্কৃতিগুলো আছে, লোকায়ত যে ধর্মগুলি আছে, শিবের গাজনই বলি আমরা, বা অন্যান্য আমাদের যে সমস্ত কিছু কিছু সামাজিক অনুষ্ঠান রীতিনীতি আছে, সেগুলির সঙ্গে একদম পুরোপুরি অরিজিনালি মানুষের সৃষ্ট। বা এই যে মনসা মঙ্গল বলি আমরা, মনসা দেবী, মনসা দেবীও কিন্তু নিম্নবর্গীয়দেরই পূজা, চণ্ডী মঙ্গলও কিন্তু নিম্ন দেবী বর্গীয়দেরই পূজা। এটার সঙ্গে অনেক কিছু আছে শাসকের বিরুদ্ধে। সেগুলো কি ব্রাহ্মণদের ব্রাহ্মণদের প্রয়োজন হয় না? স্বর্গভ্রষ্ট দেবদেবীদের সারা এখানে এসে পূজা পাওয়ার জন্য, ওই এদের পূজা পেয়ে তারা ওরা স্বর্গ লাভ করতে পারবে, এগুলির পেছনে অনেক লোকায়ত কাহিনী যুক্ত আছে। অর্থাৎ কিন্তু এগুলোকেও পরে ব্রাহ্মণরা গিয়ে সেখানে প্রথম যখন দেখছে, এগুলি তো কৈবর্তরা, জেলেরা, ওই তাঁতিরা, ওই মুসিরা, মেথররা, সাধারণ পেশাজীবী যারা, ওরা এই সমস্ত করছে। সুতরাং ওখানে গিয়ে ঢুকে গেল ওরা, তারা এখানে গিয়ে মন্ত্র বানিয়ে এই সমস্ত কিছু। তাহলে একমাত্র গাজন শুধু বাদ গেছে এই ব্রাহ্মণ্যবাদ থেকে, মানে ব্রাহ্মণরা সেখানে গাজনের মধ্যে এখনো মন্ত্র ঢুকাতে পারেনি তারা। কিন্তু চড়ক যে পূজাটা, সেটা হচ্ছে তো বললামই পতিত পূজা। এখন বিষয়টা হচ্ছে ওই যে জনপ্রিয়তা হারানোর বিষয়। হ্যাঁ, উনি যেটা বললেন, দাদা যেটা বললেন, যে ওই যে আমাদের এখানে যে সমস্ত ধর্ম সংস্কারকে আমি বলবো, বা নতুন মতের সৃষ্টি করেছেন, ধর্মের মধ্যে আচরণের মধ্যে সিম্পলিসিটি এনেছেন, সারল্যতা এনেছেন, আচার সর্বস্বতার পরিবর্তে একজনের পূজা করো, এটার একটা প্রভাব যে নেই তা না, প্রভাবটা আছে, কিন্তু এটাই যে মুখ্য তা না। এখন সায়েন্স এন্ড টেকনোলজি অনেক উন্নত হয়েছে, কর্পোরেট ইকোনমিক ঢুকে গেছে এখানে। কর্পোরেট ইকোনমির সঙ্গে অর্থনৈতিক যে নতুন সংস্কৃতি গড়ে উঠেছে আমাদের, শিক্ষা সংস্কৃতিগুলো, শাসক শ্রেণীর যে রুচিবোধ, সেগুলোকে কিন্তু বিভিন্ন কৌশলে জনগণের মধ্যে, তাদের মধ্যে আনে। গণেশ পূজা, এত জাঁকজমক করে গণেশ পূজার কি মানেটা আছে? হঠাৎ করে দেখি গণেশের সাংঘাতিক ব্যাপার স্যাপার, সাংঘাতিক ব্যাপার স্যাপার, রাস্তার মধ্যে যত মোড়ে মোড়ে খালি শনি আর শনি। তো এইরকম যে কিন্তু লোক সংস্কৃতির সঙ্গে যুক্ত যেগুলো, অর্থাৎ আচার সর্বস্বতা যেগুলোর মধ্যে নেই, মাস পিপলের যেগুলোর মধ্যে শুধুমাত্র সম্পৃক্ততা, যারা সেখানে আনন্দ উপভোগ করে। শিবের গাজন মানে কি? একটা গ্রামে যদি সড়ক পূজা হয়, আমরা সারা রাত্র এরা ঘুরে ঘুরে শিবের গাজন কীর্তন করতো, শিব পার্বতীর কাহিনী নিয়ে, এই নিয়ে সেই নিয়ে মানুষকে আনন্দ দিত। তো ঘুরে 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 কীর্তন করতো, মানুষ সারা রাত জেগে সেগুলি শুনতো। এখন চৈত্র মাস আসলে পরে গ্রামে গঞ্জে সবাই সজাগ থাকতো, ওই গাজনের নৃত্য নিয়ে আসবে, আমরা শুনবো। যেই মাত্র এসে ঢাকের বাজনাটা বাজালো, সবাই দরজা খুলে
বেরিয়ে পড়লো একদম আবার বৃদ্ধ বনিতা সবাই এসে উঠানের মধ্যে, আশেপাশে 5-7 বাড়ি মিলে সেখানে। কিন্তু সেই ক্রেজ, সেই জনপ্রিয়তা তো এখনো আছে। এখনো শহরে যদি এইরকম ভাবে যখন যেটা করা হয়, যদি কোথাও গাজন নৃত্য করা হয়, মানুষ তো দাঁড়িয়ে কিন্তু উপভোগ করে। তারা, আমার প্রশ্নটা সেই জায়গায়, তাহলে জনপ্রিয়তাটা কমলো কি করে? কমেনি। এটা ব্যাপারটা হচ্ছে এটার সঙ্গে যে ইনভলভমেন্টটা, এই যে তোমাদের যে সংস্কৃতি বলো, আপনাদের যে সংস্কৃতি বলো, সেখানে তো আমি গেলাম কয়েকটা অনুষ্ঠানে, অসাধারণ। আমাকে দেখলাম লোকজন এসে যে শিবের গাজন সেখানে যেটা হলো, ঠিক মানুষ উপভোগ করছে। উপভোগ মানে সেখানে যদি এখন চড়কের আয়োজন করা হতো, মানুষ উপভোগ করত, দারুণ ভাবে উপভোগ করেছে, দারুণ ভাবে। শহর থেকে এত 7-8-10 কিলোমিটার দূরে মানুষ যায়, এবং আশেপাশের গ্রামগুলির মধ্যে কি ধরনের একটা উৎসাহ উদ্দীপনা, এই যে সমস্ত ছেলে মেয়ে। এখানেই প্রশ্ন যে এই তাহলে আয়োজনটা হচ্ছে না কেন? আগে আয়োজন হতো, মানুষ উপভোগ করতো, মানুষ অংশগ্রহণ করতো, এখন তাহলে আয়োজন হচ্ছে না কেন? সবটাই ব্যাপারটা হচ্ছে কি, সরকারি যে প্রমোশন, মানে পৃষ্ঠপোষকতা, যেটার পেছনে প্যাট্রোনাইজেশন, এগুলি যেমন কমে গেছে। আজকে আমরা মাঝখানে দেখেছি রবীন্দ্র নৃত্য, রবীন্দ্র সংস্কৃতি যতটা প্রভাব একসময় আমাদের রাজ্যেই ছিল, বা নজরুল সঙ্গীত বা সুকান্তের গান নিয়ে বা এরকম পুরনো আর কি, সেগুলো নিয়ে যেটা ছিল, আজকালের দিনে তো এটা নেই। এই যে একটা যন্ত্র মোবাইল নামক, এটাও তো অনেকটা প্রভাব বিস্তার করেছে। এখন এই সমস্ত কিছু নিয়েই আমি তো বললামই, চৈত্র সংক্রান্তির গুরুত্ব মোটেই কমেনি, বাজারে গেলে দেখা যায়। কিন্তু কি হচ্ছে, এগুলির সঙ্গে অন্য কিছু একটা আনুষ্ঠানিকতা, অন্য কিছু একটা এসে যুক্ত হয়েছে। কিন্তু যে স্পিরিটটা নিয়ে এই অনুষ্ঠানগুলি হতো আগে প্রাচীন যুগে, এত তো সামাজিক অপসংস্কৃতি ছিল না। কোথায় এই যে এত নেশা ছিল না তো। ঠিক, আমরা আসি, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে এবার। তাহলে আমরা জনপ্রিয়তা হারাচ্ছে, এটা ঠিক, এটা আমরা স্বীকার করছি, বিভিন্ন কারণে হতে পারে, এখন আয়োজনের কারণে হতে পারে, কিন্তু জনপ্রিয়তা হারাচ্ছে আমরা সেটা বলতেও পারছি না অন্য অর্থে, যেটা আপনি বললেন। কারণ আমরা যখন দেখছি কোথায় যখন আয়োজন হয়, আপনিও দেখেছেন, এবং কোথায় যখন আয়োজন হয় মানুষকে আমরা উপভোগ করতে দেখেছি। তাহলে এখন কি প্রয়োজন আমাদের এই লোক আচারগুলো বা লোক সংস্কারগুলো বা এই উৎসবগুলো, লোক উৎসবগুলোকে ধরে রাখতে গেলে, ধরে রাখাটা কেন প্রয়োজন? অনুষ্ঠানের সময় বেশি নেই, ধরে রাখা কেন প্রয়োজন আর কিভাবে ধরে রাখা যেতে পারে? আপনি এরকম একটা পরিবারের সঙ্গে যুক্ত, যারা যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম আপনারা গাজন করে গেছেন, তাহলে কিভাবে ধরে রাখা যায় আর কেন প্রয়োজন? এটা সবচেয়ে বড় বিষয়টা যেটা হলো, এই গাজনটাকে ধরে রাখতে গেলে এই গাজনের প্রতি প্রথম কথা হলো ভালোবাসাটা। আচ্ছা, আমি আমার যে অতীত সংস্কৃতি, আমার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ভালোবাসা, এটা হলো এক। দ্বিতীয়ত, ভালোবাসলেই তো হবে না, এই ভালোবাসাটাকে সাকার দেওয়ার জন্য আমার যেমন আর্থিক সঙ্গতির প্রয়োজন আছে, ঠিক তেমনি এইটাকে একটা যেমন একটা নাটক করতে গেলে যে নাটকের যে আনুষঙ্গিক, যে মানে চরিত্র চয়ন থেকে আরম্ভ করে বাকি সব যে বিষয়গুলি, এই বিষয়গুলি আমাকে আগে জোগাড় করতে হবে। আচ্ছা, এইগুলি মনে করুন আগে যে আমরা করতাম, আমি ছোটবেলায় দেখেছি আমার বাবা যেটা করতে, 2টা হ্যাজাক লাইট থাকতো, এবং 10-15 জন ছেলে, ইয়ং ছেলে থাকতো, এবং বয়স্ক গায়কের একটা দল থাকতো, মানে 25-30 জনের একটা দল থাকতো, যাদের দ্বারা কিন্তু স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা সন্ধ্যার পরে কাজটা করত। এবং এটাই ছিল বিনোদনের তাদের অন্যতম একটা ক্ষেত্র। শুধু বিনোদন একটা কিন্তু বিষয় ছিল এটাতে, শুধু কেবল পূজাটা করবে, গাজন উৎসব করবে, এটাতে ধর্মীয় একটা ভাবনা আছে বা তার এটা পুণ্যার্জনের বিষয় আছে, বিষয়গুলো তা না, সারা মাসের একটা বিনোদনের ব্যাপার ছিল, সারা বছরের পরে গোটা চৈত্র মাসটা বলছেন সপ্তাহ বা সপ্তাহ থেকে এটা মানে তার এলাকা ভিত্তিক ব্যাপকতা বাড়তো। কিন্তু শুরুটা হতো একবারে মাসের শুরুতে, তার রিহার্সাল দিতে হতো, ঠিক, বিভিন্ন ছোট ছোট পালা হতো। এই যে পালাগুলি হতো, ঢপযাত্রার টাইপের পালা হতো, এবং সব বাড়িতে তো পালা সম্ভব না, কিন্তু প্রতিটা বাড়ি টাচ করা হতো ছোট ছোট গান দিয়ে। মনে করেন এরকম একটা, আমি ঠিক গানটা বলছি না, আমি শুধু কথাটা বলছি, চন্দ্রচূড় নামটি ধরো, চন্দ্রকে রেখে মাথায়, মানে এরকম হলে রেখে মাথায়, মাথে শোভা করে গঙ্গা, বাসুকি গলায়। আচ্ছা, এই হলো এই ধরনের একটা, এই হলো একটা তার দুয়ারির একটা অংশ বললাম। আচ্ছা, তো এটা হলো, এরপর ঢাক বাজাইলো, আরেকটা দুয়ারে আসলো,
আবার ঢাক বাজাইলো, এইরকম যে গানগুলি, এইরকম গানগুলি বাড়ি বাড়িতে গিয়ে প্রত্যেক বাড়িতে টাচ করতো। কিন্তু একটা বড় সড়ো উঠান দিয়ে দেখে ওই উঠান যেখানে ঢোকযাত্রা করা যাবে সেখানে ঢোকযাত্রা করা যায়, ঢোকযাত্রা করতো। এই যে ব্যাপারটা, এটার মধ্যে বললাম তো অর্থের একটা যোগান প্রয়োজন। কিন্তু এখন কি পেট্রোমাক্স দিয়ে কোনো বাড়িতে এটা করা যাবে? পেট্রোমাক্স দিয়ে এই লাইট দিয়ে, দুটো লাইট দিয়ে কি করা যাবে কারোর বাড়িতে? করা যাবে না। তখনকার সময় যে পোশাক পরিচ্ছদ, যেগুলি, যে মেকআপ, আমি নিজেই মেকআপ করতাম, হ্যাঁ, সেই মেকআপের যে ব্যবস্থাটা ছিল, এখন কি সেই মেকআপের ব্যবস্থা করা যাবে? সেই মেকআপ দিয়ে কেউ এটাকে আসতেই চাইবে না, কারণ অনেক আধুনিক হয়ে গেছে। কিন্তু আধুনিক হয়ে গেল, মেকআপের ব্যবস্থা তো রয়েছে, লাইটের ওই রকম হ্যাজাক লাইট না থাকুক, অন্য লাইট তো রয়েছে, ব্যবস্থা রয়েছে। এটা করতে গেলে এখন যেই পোশাক করি, যেই ধরনের প্রয়োজন হবে, এই ধরনের করার মতো মানসিকতাটাই আর হারিয়ে গেছে। ব্যক্তিগতভাবে আমি 2-3 বছর এইগুলির সঙ্গে যুক্ত থেকে আমার প্রায় প্রচুর টাকা গেছে, প্রচুর টাকা আমার। ওকে স্যার, আপনার কি মনে হয়, মানে এটা ধরে রাখাটা কতটা প্রয়োজন এবং কিভাবে ধরে রাখা যাবে বলে আপনার মনে হয়? সংস্কৃতিটা, সংস্কৃতির মধ্যে যেমন একটা গাজন বলতে, যেমন শিবকে গাঁজাখোর বানিয়ে ছেড়ে দিয়েছে, মনে করে যেমন এটার সঙ্গে তিনাক যুক্ত। আসলে গাজনের সঙ্গে গাঁজা কোনো সম্পর্কই নেই। এই যে কতগুলি রং কনসেপশন, এই রং কনসেপশন গুলি প্রথমত দূর করতে হবে। আর যত বেশি আমাদের লোক সংস্কৃতির যে আঙ্গিকে যে লোকায়ত যে অনুষ্ঠান, সেগুলি যত বেশি শক্তিশালী হবে, তত বেশি আমাদের সমাজের মধ্যে যে সমস্ত অপসংস্কৃতিগুলি আছে, সেই অপসংস্কৃতিগুলি অনেক দূর হবে। মানুষের বাচ্চাদের মনের থেকে সেগুলি দূর হবে, তারা এই সমস্ত বিষয়গুলি আনন্দিত হবে। এবং বাচ্চারা অনেক সময় বুঝতেই পারে না যে আমাদের এই যে পুরনো যে এগুলো এত উন্নত ছিল। এখন হ্যাজাক লাইটের যে প্রশ্নটা, এখন তো দরকার নেই হ্যাজাক। তখন কেন হ্যাজাক লাইট? হ্যাজাক লাইট তখন ছিল এই যে কারেন্ট ছিল না। এখন তো গ্রামে গঞ্জে সর্বত্র ইলেকট্রিসিটি আছে, একটা বাল্ব এক বাড়িতে গেলে জ্বালিয়ে দিলে বাড়িতে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে হ্যাজাক লাইট তখন ছিল, এখন হ্যাজাকের প্রয়োজন নেই। কিন্তু হ্যাজাকের মতো দেখতে এখন কিন্তু চার্জ লাইট বেরিয়েছে, যেটা আমরা বাইরে নিয়ে যাচ্ছি, সেটাকে মনে রাখার জন্য। এটা কোনো ফ্যাক্টর না, কিন্তু আমার লোকাচার গুলো ভুলে যাচ্ছি। লোকাচার গুলি আমি বললামই তো, এখন যদি গভর্নমেন্ট যদি মনে করে যে তথ্য সংস্কৃতি দপ্তর থেকে গাজন উৎসব করবে, গাজন কম্পিটিশন করবে, বিভিন্ন যেমন মনসা মঙ্গল করে, একদম অটোমেটিক্যালি সেগুলির সঙ্গে মানুষ বেশি করে যুক্ত হবে। আস্তে আস্তে ওই যে অনুষ্ঠানটা করার সময় তারা যেটা রিহার্সালের দরকার, আমরা যাত্রা বলি, নাটক বলি, বা এই যে রবীন্দ্রসঙ্গীত যারা গায় তাকেও তো যে কোনো একটা কিছু পারফর্ম করতে গেলেও তো রিহার্সাল নিতে হয়। যেমন আমি আজকে যে এসছি এখানে আসার আগে গাজনটা কি আসলে একটু দেখি, তাহলে সেখানে আমাকেও তো একটু প্রিপারেশন নিতে হয়েছে, বা একটু একটা কিছু খুঁজতে হয়েছে, গাজনটা আসলে কি। গাজন সম্পর্কে আমার ধারণাটা পরিষ্কার যদি না হয়, আমি বলবো কি করে? তো স্বাভাবিকভাবেই আমি বক্তৃতা যদি আমি দেব, বক্তৃতার আগে তো আমাকে নিতে হয়। যদিও এখনকার যারা বক্তৃতা করে এত বেশি পড়াশোনার দরকার হয় না, এটা কিছু বললেই হয়ে যায়। তো প্রিপারেশন একটা কিন্তু লাগে। ওকে, প্ল্যাটফর্ম দরকার, মানে একটা প্ল্যাটফর্ম রেডি করে দিতে হবে কাউকে। সরকারি পৃষ্ঠপোষকতা দরকার। যদি হয় যে সরকার যদি মনে করে যে আমরা ওই সমস্ত যে সমস্ত জিনিসগুলি আছে যেগুলিতে মানুষ বেশি বেশি করে আকৃষ্ট হলে পরে পারিবারিক সম্প্রীতি নষ্ট হয়, বাচ্চারা খারাপের দিকে যায়, পরিবারের উন্নতি নষ্ট হয়, শান্তি নষ্ট হয়, পড়াশোনা বিঘ্ন হয়, সামাজিক সুস্থিতি থাকে না, সেগুলিকে যদি আমাদের প্রতিহত করতে হয়, তাহলে এইরকম ধরনের লোকায়ত লোক সংস্কৃতি যেগুলি আছে, কারণ সংস্কৃতি ছাড়া কোনো জাতি বাঁচে না। সেটা বড় জাতি হোক, ছোট জাতি হোক, প্রত্যেক পৃথিবীর সব দেশে যেকোনো জাতির মেরুদণ্ড সংস্কৃতি, তার সংস্কৃতির সঙ্গে যুক্ত কি আনন্দ, নাচ, গান, অ্যামিউজমেন্ট ছাড়া আপনি ঘরের দরজা জানালা বন্ধ করে, এখনকার বাচ্চারা যে এরকম হয়ে যাচ্ছে, মোবাইল নির্ভর হয়ে যাচ্ছে, ওরা তো মাঠে যায় না, ওরা তো কিছু দেখতে পায় না। সুতরাং তখন কি হয়, তাকে যেহেতু ঘর থেকে বেরোতে দেয় না, তখন সে একমাত্র মাধ্যম মনে করে যে মোবাইলটাই আমার একমাত্র অস্ত্র, এটা দিয়ে আমাকে সময় কাটাতে হবে। এইখানেই তাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, পড়াশোনা সবকিছু নষ্ট করছে। তো আমাদের লোকায়ত সংস্কৃতিগুলোকে সুস্থ সমাজ গঠনে আমাদের সেগুলিকে রক্ষা করতে পারে। এগুলির সঙ্গে অপসংস্কৃতির কোনো সম্পর্কই নেই, কোনো সম্পর্ক নাই। এবং লোকায়ত সংস্কৃতিগুলোর সঙ্গে অলৌকিক চিন্তা ভাবনা, যদিও শিবের গাজনের সঙ্গে ভূত পেতনি, তা পরলোক রলোক, এই সমস্ত ব্যাপারগুলি যুক্ত হয়ে গেছে, পরবর্তী সময় যুক্ত করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে এগুলির সঙ্গে নাই।
এগুলির সঙ্গে নাই, কিন্তু যখন থেকে শুরু হয়েছে, সৃষ্টি হয়েছে 1485 খ্রিস্টাব্দে ওই যে সুরানন্দ প্রথম এই গাজন উৎসবের তিনি সূচনা করেন, সেই সূচনা করেন। ইতিহাস তো আছেই, ইতিহাস ছাড়া কোনো কিছু হয় না। কিন্তু সেই জন্য আমি বলছি সরকারি পৃষ্ঠপোষকতা খুব প্রয়োজন, এবং এগুলি আমাদের সামাজিক সুস্থিতির জন্য, রাষ্ট্র সুন্দরভাবে চলার জন্য খুবই দরকার। লোকায়ত সংস্কৃতিগুলো কিন্তু আমি বললাম একদম লোকায়ত সংস্কৃতি অবশ্যই আমাদের ধরে রাখতে হবে। 1 কোটি টাকা খরচা করে দুর্গাপূজা না, এগুলি দিয়ে আমাদের লোকায়ত সংস্কারগুলো আমাদের অবশ্যই ধরে রাখতে হবে। অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, আর আগামীকাল পহেলা বৈশাখ, নববর্ষ। আপনাদের কোনো বার্তা থাকবে ছোট্ট করে আমাদের দর্শক বন্ধুদের জন্য? নিখিল বাবু। নমস্কার। প্রথমে আমি আবার শেষ বেলায় সবাইকে আজকের এই বছরের শেষ দিনে ধন্যবাদ, শুভেচ্ছা এবং আগাম নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা কালকে থেকে আবার নতুন একটা 12 মাসে 13 পার্বণের নতুন পর্বে আমরা প্রবেশ করছি নববর্ষের উৎসব দিয়ে। আজকে শেষ করলাম আমরা 12 মাসের 13 পার্বণের শেষ পার্বণ দিয়ে। 13তম পার্বণ ছিল, 13তম পার্বণ ছিল আজকে। আগামী দিনে আবার নতুন ভাবে নতুন বছর শুরু হোক, নতুন বছর শুরু হোক মানবতার বার্তা দিয়ে, শান্তি সম্প্রীতি এবং ভালোবাসার বার্তা নিয়ে, এবং আমাদের মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে। আমরা যেমন লোকসংস্কৃতি, যেই লোকসংস্কৃতির কথা আমরা বলছি, যে লোকসংস্কৃতি আমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে পরস্পরকে আবদ্ধ করে রেখেছে, সেই ঐতিহ্য, সেই ভালোবাসা নিয়ে যেন আগামী বছর 12 মাসের 13 পার্বণকে আমরা আরো সুন্দরভাবে, আরো মানবিকভাবে আমরা পালন করতে পারি, সেই প্রত্যাশা নিয়ে আমি সবাইকে কাছে বিদায় নিচ্ছি। নমস্কার। ধন্যবাদ নিখিল বাবু আপনাকে। স্যার, শেষ বেলায় আপনি কিছু বলতে চাইবেন? আগামীকাল থেকে আমাদের যে বাংলার শুভ নববর্ষ যেটা শুরু হবে, ওই বৎসরটা সবার জন্য শান্তি সম্প্রীতি সুখ সমৃদ্ধি নিয়ে আসুক, এই কামনাই আমি করি। সবাই সুস্থভাবে থাকুক, সামাজিক গ্লানি অপসংস্কৃতিগুলি যাতে দূর হয়, এই কামনাই আমি সবার কাছে, রাজ্যবাসীর কাছে রাখবো। এবং আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েরা যাতে সুস্থ মন নিয়ে আগামী দিনে যাতে সমাজ গঠন করতে পারে, আমাদের রাষ্ট্র যাতে নায়ক হতে পারে ভবিষ্যতে, এই কামনা, এই প্রত্যাশাই আমার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের। খুব সুন্দর, খুব ভালো আজ আপনারা আলোচনা করলেন। ধন্যবাদ দুজনকেই। আপনাদেরও নতুন বছর খুব ভালো কাটুক। নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে আপনাদের দুজনকেই নববর্ষের আগাম শুভেচ্ছা। দর্শক বন্ধুরা, রাত পোহালেই 1431 সনকে বিদায় জানিয়ে 1432 সনকে বরণ করে নেবার পালা। আহারে বিহারে আনন্দ উল্লাসে আগামীকাল পালিত হবে বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। নতুন বছরের প্রথম দিন বিশেষভাবে উদযাপন করতে সকলেই কিন্তু তৈরি। মানুষের সাথে মানুষের প্রাণের মিলন ঘটায় বাংলা নববর্ষ। নববর্ষ আমাদের শিখিয়ে দেয় পুরনো বছরের ব্যর্থতা ভুলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। নতুন সম্ভাবনা আর সাফল্যের দ্বার খোলার এই শুভ দিন সবার জীবনে বয়ে নিয়ে আসুক নতুন আশার আলো। বাংলা নতুন বছর আপনাদের সবার খুব ভালো কাটুক, এই শুভকামনা রইল নিউজ ভ্যানগার্ড পরিবারের পক্ষ থেকে। আর দেশ, দুনিয়া ও রাজ্যের বিভিন্ন নিউজ আপডেট এবং টক শো দেখার জন্য আপনারা সঙ্গে থাকুন আর চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।